হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্ডারসল্ট বাই রাজা স্যার। তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের ওপর। এটা আমার থার্ড ভিডিও। সেটা হচ্ছে যে তড়িৎ যোজ্যতা সম্পর্কে আমরা পড়ব। দেখো, আগের দিন আমরা পড়েছি রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কয় প্রকারের কী কী। তার মধ্যে আজকে আমি একটা পার্ট শুরু করব একটু ডিটেলসে। সেটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তো আজকে আমরা দেখো তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনটা পড়ছি। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝে নাও। খুব সহজ এবং খুব সিম্পল। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত বুঝতে থাকো। এসো। তড়িৎযোজী বন্ধন আমাদের এইটা আজকের পড়া। প্রথমেই বলি যে তড়িৎযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি বা তড়িৎযোজী বন্ধন কাকে বলে সেটা একটু দেখে নাও। আমি সংজ্ঞাটা লিখছি, একটুখানি তোমরা দেখো। নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং অপর একটি পরমাণু ওই বর্জিত ইলেকট্রন, মানে কোনটা, যে ইলেকট্রনটা আগের মৌলের পরমাণু ত্যাগ করে ক্যাটায়ন হয়েছে, ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই পর্যন্ত ঘটনা। তাহলে কি হলো? দুটো মৌলের পরমাণু থাকবে যাদের একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে, আর অপর পরমাণুটি ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। উদ্দেশ্য কি? ইলেকট্রন গ্রহণ করুক বা বর্জন করুক, উদ্দেশ্য কিন্তু এই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা। তাহলে কি হলো? অ্যানায়নে পরিণত হলো। এখন ওই ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণে আবদ্ধ হয়ে যে বন্ধন উৎপন্ন করে বা গঠন করে তাকে বলে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। এবং এইভাবে উৎপন্ন যৌগকে বলে তড়িৎযোজী যৌগ। হয়েছে? ক্লিয়ার? এইটা কি বললাম একটু ডিটেলসে আমি ব্যাখ্যা করি, তোমরা বুঝে নাও।
তাহলে আরেকবার বলে দিই, দুটো মৌলের পরমাণু থাকবে, দুজনাই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একজন ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করবে, অপরজন ইলেকট্রন ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করবে। যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করলো তখন তারা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের গঠন লাভ করলো। এরপর ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন প্লাস এবং মাইনাস চার্জ তারা পরস্পর তড়িতাকর্ষণে আবদ্ধ হয়ে যে যোজ্যতা গঠন করবে বা যে বন্ধন তৈরি করবে সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। আর এইভাবে উৎপন্ন যৌগটা হবে কি? তড়িৎযোজী যৌগ। একটু দেখে নিই, চলে এসো। সাপোজ সোডিয়াম, এটা একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো উদাহরণ সোডিয়াম। বলো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। বেশ, 11 মানে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে সোডিয়ামের? প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 1টা। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। যদি আমি এটাকে চিত্র আঁকি তাহলে কি আঁকবো? দেখো, এটা সোডিয়ামের নিউক্লিয়াস করো, এইটা 1 নম্বর সেল করলাম, এইটা করলাম 2 নম্বর সেল করলাম, এইটা করলাম 3 নম্বর সেল। তাহলে প্রথম কক্ষে থাকছে 2টো, দ্বিতীয় কক্ষে আছে 8টা, তারপরের কক্ষে আছে দেখো 1টা। তাহলে এইটা হচ্ছে আমার সোডিয়ামের পরমাণুর একটা কক্ষ দেখিয়ে চিত্র আঁকলাম। তাহলে এই সোডিয়াম যার বাইরে কিনা একটা ইলেকট্রন আছে, এ যদি নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে তাহলে এই একটা ইলেকট্রনকে সে ত্যাগ করবে, করে কি হবে? Na+ হবে, একটা ইলেকট্রন ছেড়ে দিল। Na+ যখন হলো এর বাইরের কক্ষে ইলেকট্রন কী দাঁড়ালো? কনফিগারেশন 2 আর 8, এই একটার নেই। তাহলে আমি যদি সেটাকে চিত্র হিসেবে প্রকাশ করি তাহলে কী হবে? একটা ইলেকট্রন বর্জন করলো, করার ফলে যেটা দাঁড়ালো সেটা কি? এটা তার নিউক্লিয়াস, এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল। 1 নম্বর সেলে আছে 2টো, 2 নম্বর সেলে আছে 8টা, দেখো 8টা। আর 3 নম্বর সেলটা একটা ছিল, সেটা বেরিয়ে গেছে, এখন আর সেখানে কোনো ইলেকট্রন নেই। তাহলে এটা হয়ে গেল Na থেকে Na+। তাহলে এ কি হলো? নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের গঠন লাভ করলো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। এবার চলে এসো আরেকটা মৌল, তার পরমাণু ধরলাম ক্লোরিন। এখানে লিখি আমি, আচ্ছা এ পাশটা লিখি, ক্লোরিন এর কতগুলো ইলেকট্রন আছে বলো? 17টা। তাহলে এই 17টা যদি ইলেকট্রন থাকে তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? প্রথমে 2টো, তারপরে 8টা, তারপরে 7টা হলো। যদি আমি এর কক্ষগুলো দেখার চেষ্টা করি, 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল। দেখো 1 নম্বর সেলে আছে 2টো, 2 নম্বর সেলে আছে 8টা, 1 2 3 4 5 6 7 8। আর 3 নম্বর সেলে আছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমি দেখালাম কক্ষ এঁকে, তার 7টা 8টা 2টো কীভাবে সজ্জিত থাকে। বেশ, এবার এই সিএল তার বাইরের কক্ষে 7টা আছে, এই যখন নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে তখন কি করবে? একটা ইলেকট্রন এ গ্রহণ করবে। এই ইলেকট্রনটা পাবে কোথায়? ওই যে পরমাণু সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন হয়ে নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, সেই বর্জিত ইলেকট্রনটা ওই ক্লোরিন নিজের কক্ষে স্থান দিয়ে সে নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস তার বাইরে 8টা তৈরি করলো। তাহলে কী দাঁড়ালো এখানে? Cl-। দেখো তাহলে এখান থেকে ক্লোরিন এই একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে কি হলো? চিত্রটা দেখো, নিউক্লিয়াস, 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল। 1 নম্বর সেলে ছিল কতগুলো? 2টো। 2 নম্বর সেলে ছিল কটা? 8টা। আর 3 নম্বর সেলে ছিল কটা? 7টা। সেই 7টা এখন ও ইলেকট্রন একটা গ্রহণ করে এখন কটা করে নিয়েছে? নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ বাইরে করে নিয়েছে সে 8টা।
হয়েছে। তাহলে এখন এইটা Cl মাইনাস হয়ে গেছে, এখন এর গঠন হয়েছে 2-8-8 নিষ্ক্রিয় গঠন Cl মাইনাস। তাহলে তুমি এবার সংজ্ঞার সঙ্গে মেলাও দুটো মৌলের পরমাণু, এখানে সোডিয়াম আর ক্লোরিন, একটা ইলেকট্রন, দুটোই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় একজন ইলেকট্রন বর্জন করলো, সোডিয়াম প্লাস হলো, নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করলো, অপরজন সেই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে সেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবং অ্যানায়নে পরিণত হলো। এখন এই উৎপন্ন Cl মাইনাস এবং Na+ দুটোই কিন্তু নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের গঠন লাভ করেছে। এখন এই Na+ আর Cl মাইনাস পরস্পর তড়িতাকর্ষণে আবদ্ধ হবে, স্থির তড়িতাকর্ষণ বলে আবদ্ধ হবে, হয়ে কি হবে, NaCl যৌগ গঠন করবে। তাহলে এই NaCl যৌগটা কি, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। হলো কি হলো না? হলো। এখন প্রশ্ন হচ্ছে এই তড়িৎযোজী যৌগের এই যে পরমাণু দুটো অংশ নিল সোডিয়াম এবং ক্লোরিন, এদের যোজ্যতা কত? এটা মনে রাখবে যে তড়িৎযোজী যৌগ গঠনে অংশগ্রহণকারী মৌলের পরমাণু দুটোর যোজ্যতা হবে প্রত্যেকটা মৌলের পরমাণু কতগুলো করে ইলেকট্রন ছেড়েছে বা গ্রহণ করেছে। সোডিয়াম এখানে কতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে? একটা। তাহলে NaCl এ সোডিয়ামের যোজ্যতা কত হবে? 1। অপরপক্ষে ক্লোরিন দেখো, সেও কিন্তু একটা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। তাহলে এখানে Cl এর যোজ্যতা কত হবে? এখানে Cl এর যোজ্যতা কত হবে? তাহলে এরও হবে 1। তাহলে আমরা যোজ্যতা বলতে আমরা কি বুঝবো? তড়িৎযোজী যৌগের মধ্যে উপাদান মৌলগুলো, একটা মৌল মানে প্রতিটি মৌলের পরমাণু কতগুলো করে ইলেকট্রন ছেড়েছে বা গ্রহণ করেছে, প্রতিটি মৌলের পরমাণু, সেটা হবে ওই মৌলের পরমাণুর যোজ্যতা। দেখে নাও আর একটা এক্সাম্পল দিই আমরা, এটা মুছে দিলাম, সংখ্যাটা থাকুক, এই এক্সাম্পলটা মুছে দিলাম, আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নাও। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিই, CaO এই যৌগটা হলো। দেখো এই যৌগের মধ্যে Ca এ একটা মৌলের পরমাণু, O অক্সিজেন এ একটা মৌলের পরমাণু। তাহলে দুটো মৌলের পরমাণু, এরা কি করবে? নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস গঠনের চেষ্টায় একজন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হবে, অপরজন ওই ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে, হয়ে দুজনাই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই কী হবে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখি ক্যালসিয়াম কত অ্যাকচুয়ালি, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 10 আর 8-এ 18 আর 2-এ 20, এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের কত বলো? অক্সিজেনের 8, মানে এর ইলেকট্রন বিন্যাস হবে কত? বাইরে প্রথম সেলে 2, তারপরে সেলে হবে 6টা, এটা হচ্ছে এর গঠন। আচ্ছা আমি যদি এখন ছবিটা আঁকি ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়ামের এটা নিউক্লিয়াস করলাম, এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর সেল, এটা 4 নম্বর সেল, এটা হচ্ছে আউটার মোস্ট সেল বা যোজ্যতা কক্ষ, বাইরের সেলটা। তাহলে এখানে আছে 2টো ইলেকট্রন, এখানে আছে 8টা ইলেকট্রন, এখানে আছে 8টা ইলেকট্রন, তারপরে আছে 2টো ইলেকট্রন, হলো। এটা কি হলো? ক্যালসিয়াম। তাহলে দেখো এই ক্যালসিয়াম যখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে, তখন এর বাইরে 8টা করতে গেলে কি করতে হবে? 2টো ইলেকট্রন ত্যাগ করতে হবে, কারণ তখন এর 2টো ইলেকট্রন ত্যাগ করে দিল, করে কি হলো? Ca+2 হলো। এই +2 হওয়ার ফলে এর 2টো ইলেকট্রন চলে গেল এবং বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 8টা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। যদি এর ছবির আকারে আঁকে কী হবে? -2E, তাহলে এই দুটো চলে গেল, মানে এই কক্ষটাই অফ হয়ে গেল। তাহলে এখন স্যার তার চিত্র কী দাঁড়ালো? নিউক্লিয়াস, 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল, 1 নম্বর সেলে 2টো, 2 নম্বর সেলে 8টা, 3 নম্বর সেলে 8টা, বাইরের সেলে 2টো ছিল, সেটা বেরিয়ে গেল, হয়ে গিয়ে কি হলো? Ca+2,
এখন এ কি গ্যাস, এ লাভ করলো কি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে গেল Ca+2 হলো। বেশ, এটা আমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। চলে আসে অপরপক্ষে অক্সিজেন। দেখো অক্সিজেনের বাইরে কটা আছে, 6টা। আমি আঁকি, এটা অক্সিজেনের নিউক্লিয়াস, এটা প্রথম সেল 2টো, সেকেন্ড সেলে কটা আছে 6টা, এটা অক্সিজেন 2 আর 6। তাহলে এ যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে এর বাইরের সেলে কটা ইলেকট্রন চাই, 2টো ইলেকট্রন চাই। আছে কটা, 6টা, 2টো নিলে 8টা হবে। সেই 2টো ইলেকট্রন পাবে কোথা থেকে, অপর মৌল ক্যালসিয়াম যে 2টো ইলেকট্রন বর্জন করেছে ওই বর্জিত ইলেকট্রন 2টো এ গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে, +2 ইলেকট্রন গ্রহণ করলো, করে এর চিত্রটা কী দাঁড়ালো, 2টো সেল, প্রথম সেলে হলো 2টো ইলেকট্রন, তারপরে সেলে ছিল 6টা, আর 2টো গ্রহণ করে হয়ে গেল 8টা। এটা হয়ে গেল কি O-2। তাহলে এই O-2 এর এখন গঠন চিত্র কি, 2 আর 8। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে গেছে O-2। এইবার এই যে Ca+2 এবং O-2 এরা যে নিষ্ক্রিয় গঠন ইলেকট্রন বিন্যাসের গঠন লাভ করলো, এখন এরা কি হবে, এই Ca+2 আর O-2 পরস্পর স্থির তড়িতাকর্ষণে আবদ্ধ হবে। স্থির তড়িতাকর্ষণে আবদ্ধ হয়ে CaO উৎপন্ন হবে। এটা কি যৌগ, তড়িৎযোজী যৌগ হলো। এবার বলো এই তড়িৎযোজী যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা কত হবে, ক্যালসিয়াম মৌল কতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে দেখো, 2টো, তাহলে এর যোজ্যতা 2। এখন অক্সিজেনের যোজ্যতা কত হবে, কতগুলো গ্রহণ করছে দেখো, একটা অক্সিজেন, 2টো, তাহলে এরও যোজ্যতা 2। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগের মধ্যে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুজনারই যোজ্যতা 2। ক্লিয়ার? বেশ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তড়িৎ যোজ্যতা কাকে বলে এবং তড়িৎযোজী যৌগ কীভাবে উৎপন্ন হয় তার চিত্রসহ ব্যাখ্যা। এবার চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি যে তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত। তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো কি আমরা একটু দেখি। এবার দেখো, আমরা তড়িৎযোজী যৌগটা পড়তে গিয়ে কী দেখলাম, যে 2টো মৌলের পরমাণু একজন ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন হবে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অপরজন ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে দেখো, যদি আমরা এখানে এই শর্তটা দেখার চেষ্টা করি, তড়িৎযোজী যৌগ গঠনের শর্তটা কি, প্রথমে আমরা যে এটা বলতে পারি যে একটা মৌল ক্যাটায়ন তৈরি হবে। ঠিক, আমরা এখন ফোকাস করছি যে মৌলের পরমাণুটা ক্যাটায়ন তৈরি হবে তার উপর ফোকাস করছি। তারপরে আমরা ফোকাস করব সেকেন্ড পয়েন্টে আরেকটা মৌল যে অ্যানায়ন তৈরি করবে তার উপর ফোকাস করব। ফার্স্ট আমি ফোকাস করছি যে ক্যাটায়ন যে মৌলটা তৈরি করবে পরমাণুটা তার উপর। দেখো, একটি মৌলের পরমাণু যেটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করবে, ওই ক্যাটায়ন গঠনকারী পরমাণুর ওই ক্যাটায়ন গঠনকারী পরমাণুটার ফোকাস করছি। দেখো, ওই ক্যাটায়ন গঠনকারী পরমাণুর কী লিখতে পারি, ক্যাটায়ন গঠন করতে হবে মানে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো ইলেকট্রন ত্যাগ করতে গেলে কে ইলেকট্রন সহজেই ত্যাগ করবে, যার আয়নয়ন বিভব কম, সে ইজিলি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হবে। তাহলে ক্যাটায়ন গঠনকারী পরমাণুটার কী হতে হবে, আয়নয়ন বিভব
কম হতে হবে, তাই না? আয়রন বিভব কম হলে কী হবে? সে ইজিলি ক্যাটায়ন গঠন করবে। তার মানে ক্যাটায়ন গঠন করবে, ইজিলি করলো মানেটা কি? সে ইজিলি তড়িৎযোজী যৌগ গঠনের শর্ত পূরণ করলো। বি, নেক্সট পয়েন্ট। আচ্ছা দেখো, তাহলে ক্যাটায়ন গঠনকারী পরমাণুর আয়নন বিভব কম হতে হবে। আচ্ছা আর একটু বলো যে আয়নন বিভব কম কার? যার সাইজ বড়, তাই না? যার সাইজ বড় তার কী হবে? নিউক্লিয়াস থেকে বাইরের সেলটা অনেক দূরে চলে যাবে, তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোনো বা আয়নন বিভব সহজ হবে। তাহলে বলতে পারি কি যে ক্যাটায়ন গঠনকারী পরমাণুর আকার বড় হতে হবে, তাই না? আকার বড় হলে তো আয়নন বিভবটাও কম হবে, তাহলে তড়িৎযোজী গঠনের শর্তটা পূরণ করবে। আচ্ছা বেশ, সি 3 নম্বর। আচ্ছা বলো যে ইলেকট্রন ত্যাগ কারা করে? যাদের বাইরে একটা দুটো থাকে, তিনটে থাকলেও করে, তাই না? সবাই চায় 8টা করতে, তাহলে 1 আর 2 3 যার থাকবে সে ছেড়ে দিয়ে 8টা করবে, ভাতের ভেতরে 8টা হয়ে যাবে। কারণ কি? যার বাইরে একটা, তাকে 8টা করতে গেলে হয় তাকে 6টা নিতে হবে, 7টা নিতে হবে, অথবা একটা ছাড়তে হবে। তাহলে কোনটা করবে? যেটা কম, তাহলে ছাড়াটা কম একটা। যখন বাইরে দুটো থাকবে তাহলে তাকে কী করতে হবে? 6টা নিতে হবে, নাহলে দুটো ছাড়তে হবে। কম কোনটা? দুটো ছাড়া, তা ইজিলি ছাড়বে। আর যার বাইরে 3টে আছে তার কী হবে? তার হয় তার বাইরে থেকে 5টা নিতে হবে, আর নাহলে 3টে ছাড়তে হবে। 3টে কম, 3টে ছাড়বে। আর যখন বাইরে 4টে হয়ে যাবে তখন তার 4টে হয় নিয়ে আর তাকে 8টা হতে হবে, আর 4টে ছেড়ে। দুটোই কিন্তু সহজ নয়, দুটোই কিন্তু তার পক্ষে সমান। ওই জন্যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত কম হবে, 1 2 3 হলেও ঠিক আছে, তারা কী হবে? সহজে ক্যাটায়ন তৈরি করবে। তাহলে কী হবে? বাইরের কক্ষে মানে যোজ্যতা কক্ষ করে দিই। যোজ্যতা কক্ষ, বাইরের কক্ষটাকে কি বলে? যোজ্যতা কক্ষ। যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2, আচ্ছা বা 3ও করে নাও, বা 3 হতে হবে, তাহলে সুবিধা হয়, তাই না? আচ্ছা ডি পয়েন্ট আরেকটা বলো। আচ্ছা এটা তো বলতে পারি যোজ্যতা কক্ষে যখন 1টা বা 2টো হলো, তাহলে তারা পর্যায় সারণীতে গ্রুপ 1 গ্রুপ 2 মৌল না? যার বাইরে একটা সে কোন গ্রুপের মৌল? গ্রুপ 1। আর যার বাইরে 2 তার গ্রুপ 2, যার বাইরে 3 সে গ্রুপ 3। তাহলে এখান থেকে এই মন্তব্যটাও করতে পারি যে পর্যায় সারণীতে মৌলটিকে গ্রুপ 1 2 বা গ্রুপ 3-তে অবস্থান করতে হবে, বা করলে ভালো হয়, যাই বলো। ঠিক না কি ভুল? 1 2 3 হলে ভালো হয়, কারণ বাইরে তো 1 2 3টে সে ইজিলি ছাড়বে। আমরা ফোকাস করছি কার উপরে? ক্যাটায়ন গঠনকারী পরমাণু। তাহলে সে কোন গ্রুপের অন্তর্গত হলে ভালো হয়? গ্রুপ 1 গ্রুপ 2 অর গ্রুপ 3। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাকে আমি আরেকটা স্টেপ আগিয়ে বলতে পারি, কি বলো তো? এটাকেই বলতে পারি গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 মানে কি বলো? অ্যাটলিস্ট গ্রুপ 1 গ্রুপ 2টা বলতেই পারি। অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল হতে হবে। মানে 1 নম্বর মানে কি? ক্ষার ধাতু। ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলে ভালো হয়। ঠিক না ভুল? ক্ষার ধাতু মানে গ্রুপ 1, আর ক্ষারীয় মৃত্তিকা মানে গ্রুপ 2। তাহলে এই গ্রুপ 1 আর গ্রুপ 2তে অবস্থান করলে সে ইজিলি ক্যাটায়ন তৈরি করতে পারবে, সে ইজিলি তড়িৎযোজী যৌগ গঠনে পার্টিসিপেট করতে পারবে। ক্লিয়ার? এফ, মৌলটির তড়িৎ ঋণাত্মকতা, আমি ইলেকট্রোনেগেটিভিটি লিখলাম, ইএন বড় করে লিখলাম না। মৌলটির তড়িৎ ঋণাত্মকতা কম হতে হবে না? তড়িৎ ঋণাত্মকতা কম মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ।
ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হলে কী হবে, সে ইজিলি ইলেকট্রন ছাড়তে পারবে, ক্যাটায়ন তৈরি করতে পারবে। তাহলে কি মৌলটির, কোন মৌলটির, ক্যাটায়ন গঠনকারী মৌলের পরমাণুটা ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে। ঠিক, তাহলে এতগুলো আমরা পয়েন্টস পাচ্ছি যখন আমরা ক্যাটায়ন গঠনকারী পরমাণুটার উপর ফোকাস করছি, তখন তার এই কন্ডিশনগুলো সে যদি মানে মেনে চলে বা এই কন্ডিশনগুলো যদি তার মধ্যে থেকে থাকে বা এই শর্তগুলো যদি সে পূরণ করে, তাহলে সে সহজে ক্যাটায়ন গঠন করে তড়িৎদ্বৈধী যৌগ গঠনে অংশ নিতে পারবে। হলো, এবার দেখো সিম্পলি অ্যানায়ন, আরেকটা যে মৌল থাকবে না অ্যানায়ন গঠন করবে, তার উপর ফোকাস করছি। এবার অ্যানায়ন গঠনকারী মৌলটির পরমাণুর নাম্বার 1 কী হতে হবে, যে অ্যানায়ন গঠন করবে সে কীরকম হতে হবে, দেখো এর রেসপেক্টিভ বলবো আমরা, আয়নন বিভব কম হতে হবে। আয়নন বিভব কম হতে হবে কার ক্ষেত্রে, ক্যাটায়ন, তাহলে কি ইজিলি সে ছেড়ে যাবে। আর এখানে কি হতে হবে, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হতে হবে, তার মানে ইলেকট্রন আসক্তি বাড়তে হবে, তবেই তো সে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানায়ন হলে কি, অ্যানায়ন হওয়ার জন্য কন্ডিশন কি, সে যেন ইলেকট্রনটা সহজে অ্যাকসেপ্ট করে, তবেই তো অ্যানায়ন হবে। তাহলে অ্যাকসেপ্ট কে সহজে করবে, যার ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে কি হলো, আয়নায়ন গঠনকারী মৌলটির পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হবে। ঠিক হলো না? বি, তাহলে এবার দেখো ইলেকট্রন আসক্তি বেশি হবে তবে সে অ্যানায়ন গঠন করতে তার সুবিধা হবে। আচ্ছা, এবার বি হচ্ছে যে পরমাণু, কি বললাম, গঠনকারী মৌলের পরমাণুর আকার ছোট হতে হবে, তাই তো? আকার যত ছোট হবে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা তত বাড়বে, সে তত ভালো অ্যানায়ন তৈরি করবে। বেশ, 3 নম্বর পয়েন্ট লেখো এবার, সি পয়েন্ট। কি লিখবো বলো, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, 6 বা 7 হতে হবে। কেন? অ্যানায়ন গঠন করতে গেলে কী হবে, 5টা থাকলে তার নিষ্ক্রিয় হওয়ার জন্য 5টা ছাড়বে না, সে 3টে নেবে, সহজ, তার 3টে কম। 6টা থাকলে কী হবে, 6টা ছেড়ে নিষ্ক্রিয় হবে না, সে 2টো নিয়ে নিষ্ক্রিয় হবে, 2টো কম 6টা ছাড়ার থেকে। 7টা থাকলে আরও ভালোভাবে সে একটাই নিয়ে 8টা হয়ে নিষ্ক্রিয় হতে পারবে। তাহলে বাইরের কক্ষে 5, 6, 7 থাকবে। এই রকম মৌলের পরমাণুগুলো সহজে অ্যানায়ন তৈরি করে তড়িৎদ্বৈধী গঠনে অংশ নিতে পারবে। ঠিক, আচ্ছা, তার মানে, আচ্ছা এর মানেটা আবার কী হলো, বাইরের কক্ষে 5, 6, 7 থাকতে হবে, তার মানে আমরা বলতেই পারি তাহলে অ্যানায়ন গঠনকারী মৌলের পরমাণুটি পর্যায় সারণীতে গ্রুপ 5, গ্রুপ 6 বা গ্রুপ 7-এ থাকতে হবে। এর মানে তো তাই। তাহলে বলে দাও, পর্যায় সারণীতে মৌলটি অবস্থান গ্রুপ 5, 6 অথবা 7-এ হতে হবে। দেখো বুঝতে পারলে কি না, ঠিক না ভুল? ঠিক। এবার দেখো, এই যে মৌলটা আমার অ্যানায়ন তৈরি করবে তার ইলেকট্রোনেগেটিভিটি অত্যন্ত হাই হতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি হাই মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে ইলেকট্রনটা সে নিজের দিকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করতে পারবে এবং অ্যানায়নে পরিণত হওয়া তার পক্ষে সুবিধাজনক হবে। তাহলে কী হলো, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হতে হবে, তাই না? তাহলে আমরা কি পেলাম, এতগুলো আমরা পেলাম যে অ্যানায়ন গঠনকারী মৌলের পরমাণুগুলো আমার এই আমার কন্ডিশন হতে হবে। হলো, তাহলে এই হচ্ছে আমার তড়িৎদ্বৈধী যৌগ গঠনের শর্ত। যখন আমি ক্যাটায়নে ফোকাস করলাম আমার এই পয়েন্টসগুলো বেরিয়ে এলো, যখন অ্যানায়নে ফোকাস করলাম এই পয়েন্টসগুলো বেরিয়ে এলো।
আর একটা পয়েন্টস দেখো, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে ভাগ করে দিই, এটা হচ্ছে এ পয়েন্ট করে দিই বড় হাতের, এটা থেকে বি পয়েন্ট করে দিই বড় হাতের, এটাকে আমি সি পয়েন্ট করে দিই বড় হাতের। এটাই কি বলবো বলো, এটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে কেলাস গঠন করলে উৎপন্ন জালক শক্তি, যাকে বলে ল্যাটিস এনার্জি, জালক শক্তি উচ্চ হতে হবে। এটা হলে আমার তড়িৎযোজী যৌগ গঠনে সুবিধা হয়। কি হলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে কেলাস গঠন কালে, করলে না করে কালে করো, গঠনকালে উৎপন্ন জালক শক্তি উচ্চ হতে হবে। এটা হচ্ছে খুব ভালো একটা কন্ডিশন, ফেভারেবল ফর আমার তড়িৎ যোজ্যতা। এই হলো আমার তড়িৎযোজী যৌগের গঠনের শর্ত আমার বলা হলো। এবার আমি লাস্ট পয়েন্টে চলে যাব, এটা মুছে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও, ঠিক আছে? যারা করেছো, যারা নোট ডাউন করোনি তারা ভিডিওটাকে পজ করে এটা একটু নোটে নিয়ে নাও। এবার আমি লাস্ট পয়েন্টে চলে যাব, যে তড়িৎযোজী যৌগ যেটা তৈরি হলো তার ধর্মটা কি। লাস্ট পয়েন্ট, তড়িৎযোজী যৌগের ধর্ম, যে যৌগটা উৎপন্ন হলো তার ধর্মটা কেমন হবে সেটা একটু আমরা ফোকাস করি। দেখো, প্রথমত হচ্ছে নাম্বার 1, এই যৌগগুলি কোনগুলো? তড়িৎযোজী। এই যৌগগুলি কঠিন ও কেলাসাকার হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। কি বললাম? এই যৌগগুলি সাধারণত কি হয়? কঠিন হয় আর কেলাসাকার হয়। সেকেন্ড পয়েন্ট লেখো, এদের স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক উচ্চ হয়। এই একটা পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, এটা একটা এর নেচার বা ধর্ম। আচ্ছা, 4 নম্বর দেখো, এরা গলিত ও দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ধর্ম, খুব ইম্পর্টেন্ট ধর্ম। আচ্ছা, 5 নম্বর, এই জাতীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। হলো, এই 5টা হচ্ছে আমার তড়িৎযোজী যৌগের ধর্ম। এই জাতীয় বন্ধনের মানে তড়িৎযোজী বন্ধনের আর কি, আমি এটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে এই তড়িৎযোজী যৌগগুলোর আমার ধর্মগুলো হচ্ছে এই আছে।
তাহলে আমরা আজকে কি পড়লাম? ডিটেলস তড়িৎযোজী যৌগটাকে আমরা ডিসকাস করলাম। তড়িৎযোজী যৌগ কাকে বলে, তড়িৎযোজী যৌগ কীভাবে তৈরি হয় তার দুটো এক্সাম্পল দেখালাম। তারপরে দেখলাম তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো কী আছে। শর্তগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। প্রথম ফোকাস করলাম যে আমরা ক্যাটায়ন গঠনকারী মৌলের উপরে, তার জন্য কী কী শর্ত লাগে। দ্বিতীয় ফোকাস করলাম অ্যানায়ন গঠনকারী মৌলের উপরে, তার জন্য কী কী কন্ডিশন লাগে। আর লাস্ট একটা আমি পয়েন্ট করলাম কি, যে এর জালক শক্তির অত্যন্ত হাই হতে হয়, তাহলে তড়িৎযোজী যৌগ গঠনের জন্য ফেভারেবল হয়। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট পড়লাম কি, তড়িৎযোজী যৌগ যেগুলো গঠিত হলো বা যেগুলো তৈরি হয় তার ধর্মগুলো কী ধরনের তারা ধর্ম প্রকাশ করে। এই হচ্ছে আমার অল অ্যাবাউট তড়িৎযোজ্যতা। তো আজকে আমরা রাসায়নিক বন্ধনের উপরে তড়িৎযোজী যৌগটা সম্পর্কে পড়লাম। এর পরের দিন আমি আসব নেক্সট প্রকার বন্ধন, সেটা হচ্ছে সমযোজী বন্ধন নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো। আর একটা কথা, আমি এর ওপরে যে ভিডিও আমি করেছি তোমরা একটু দেখে নিও, আমার আই বাটনে দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আমি পরের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো একটা রাসায়নিক বন্ধনের উপরে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আমার ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তুমি পেতে পারো। থ্যাংক ইউ।